আমি সালমা। আমার যখন ১০ বছর বয়স তখন আমার মা আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায়। কিছুদিন পরেই বাবা মায়ের শোক কাটিয়ে নতুন প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করে ফেলে। একটিবারও আমার কথা ভাবেনি। বিয়ের পর তার দ্বিতীয় স্ত্রী আমাকে কোনোভাবেই মেনে নিতে রাজি নয়, তাই বাবা বাধ্য হয়ে আমাকে নিয়ে যায় চাচার বাড়িতে। আমার আপন ২ চাচা এবং সেখানে আমার দাদিও আছে। বাবা সবাইকে সবকিছু খুলে বলে যে আমাকে আর সে রাখতে পারবে না। সে মাসে মাসে আমার খরচ দিবে, আমাকে যেন এই বাড়িতে রাখা হয়। কিন্তু এতে আমার চাচারা অমত জানালেন, কিন্তু দাদি অমত জানালেন না। এক দেখায় সে আমার মায়ে পড়ে গেছে। বাবা চাচাদেরকে অনেক টাকা দেয় এবং আমার দাদির হাতে ২খানা স্বর্ণের বালা দিয়ে বলে আমার যখন বিয়ে হবে তখন যেন এই বালা দুটো আমাকে দেওয়া হয়। ২ চাচি আমাকে ২ চক্ষে দেখতে পারতো না, সেই সাথে আমার চাচাতো বোনরাও তাই। আমি সবার শেষে খাবার খেতে বসতাম, কেননা কেউই আমার সাথে খাবার খাবে না। কিন্তু দাদি আমাকে ছাড়া কোনোদিনও খায়নি। আমি দাদির রুমেই ঘুমাতাম দাদির সাথে, কেননা কেউ আমাকে তাদের সাথে থাকতে দিবে না। ২ চাচি তো কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। দাদিকে গিয়ে বললে দাদি খুব ঝগড়া করত। বাবা বিদেশে চলে যাওয়ার পর থেকে আর একটি বারের জন্য যোগাযোগ করেনি, আর আমার কোনো খরচও দেয়নি। কোনো মতো একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন দাদি। দাদির সাহারায় আমার পড়ালেখাটা হয়েছিল, নয়তো আজ আমি অশিক্ষিতই থেকে যেতাম। আমার ছোট চাচা আমাকে বেশ আদর করত, তাই মাঝে মাঝে সে সবার থেকে লুকিয়ে আমাকে চকলেট আইসক্রিম এনে দিত। বড় চাচা ছিলেন খিটখিটে স্বভাবের, একটা ভুল পেলেই হলো আমাকে বকা শুরু করত। আর আমার বড় চাচিও চাচার কান ভরতে লাগলো। ওর বাবা বলেছে ওর খরচ দিবে, কিন্তু কোথায় দিচ্ছে? আস্তে আস্তে এই মেয়ে বড় হচ্ছে, তাহলে ওদের সব খরচ কি আমরাই বহন করব? আমাদেরও তো মেয়ে আছে। তুমি যেভাবেই হোক ওর বাবার সাথে কথা বলো আর বলো নিজের মেয়েকে নিয়ে যেতে। এই মুসিবত ঘাট থেকে নামাতে পারলেই বাঁচি। এসব কথা শুনে আমি খুব কান্না করতাম। যখন দাদি এসে দেখতো কান্না করে চোখ ফুলে গেছে, তখন তিনি বুঝতে পারতেন যে এটা সব করেছে আমার বড় চাচি। তিনিই হয়তো আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে। আর তো দাদি ঝগড়া শুরু করে দেয়। আমার দাদি অনেক কড়া মানুষ, বউদের একটা ভুল পেলেই অমনি কথা শুনিয়ে দেয়। আর আমাকে প্রচন্ড আদর করত। আমাকে কেউ কথা শোনাতে পারতো না দাদির সামনে, কিন্তু হ্যাঁ, দাদির অগোচরে অনেকেই অনেক কিছু শোনাতো। আস্তে আস্তে বড় হতে লাগলাম, আর দাদি অসুস্থতায় বিছানায় পড়ে গেল। দাদির সব সেবা যত্ন আমিই করতাম, সেই সাথে ঘরের সব কাজ। বাবার ফোন দেয়নি। কেমন বাবা! আল্লাহর কাছে দোয়া করি এমন বাবা যেন আর কাউকে না দেয়। শুনেছিলাম বাবা যাকে বিয়ে করেছে তারও নাকি একটা মেয়ে হয়েছে, আর বাবা সেই মেয়েকে নিয়েই ব্যস্ত, যেন আমি তার মেয়েই না। আমার সব চাচাতো বোন থেকে আমার গায়ের রং ছিল ফর্সা, আর একজনের গায়ের রং ছিল কালো, আর একজনেরটা শ্যামলা। তাই তারা সব সময় আমাকে হিংসে করত। একদিন আমার বড় চাচার মেয়েকে দেখতে আসলো পাত্রপক্ষ। আমি সেখানে চা নিয়ে গিয়েছিলাম। এরপর ছেলেপক্ষ আমার বোনকে রেখে আমাকে পছন্দ, ছেলের মতো বলেই ফেললো আমাদেরকে এই মেয়েটাকে পছন্দ হয়েছে। তখন আমার বড় চাচি হিংসায় জ্বলে পড়ে একাকার, যেন পারছে না আমাকে সেখানেই মেরে ফেলতে। বড় চাচি চোখ গরম করে বললেন ভেতরে যেতে। আমিও দৌড়ে ভেতরে চলে গেলাম। দাদির পাশে বসে কাঁদতে লাগলাম। বললাম এতে আমার কি দোষ? পাত্রপক্ষ অনেক বেশি জোরাজুরি করলো আমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমার চাচি সাফ মানা করে দিল ও আমাদের বাড়ির কাজের লোক, ওকে আমরা বিয়ে দিব না। এক পর্যায়ে তারা চলে যায়। এরপর বড় চাচি সেই একটা ঝামেলা বাঁধিয়ে দিল। বড় চাচা আসতে না আসতেই তাকে বলতে লাগলো আমি ইচ্ছে করে ছেলের কাছে গিয়ে নিজেকে দেখিয়েছি এবং যাতে বিয়েটা ভেঙে যায় সেই ফন্দি রটিয়েছি। এইসব কথা শুনে চাচা তো ভীষণ ক্ষেপে গেল আর বলল তুই কে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে ভাঙার? তোকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি আমি, যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই না তোর বাবা তোকে দেখতেও আসবে না। তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস? এই কথা শোনা মাত্রই আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। তখন দাদি তার বড় ছেলেকে বলে তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার নাতিকে এসব কথা বলছিস? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। গিয়ে তোর বউকে বল কেন ও সালমাকে দিয়ে চা পাঠালো। জানে না সালমা তার মেয়ের থেকে সুন্দরী? তাহলে তো পাত্রপক্ষ পছন্দ করবেই। ও নিজে নিজের মেয়ের বিয়ে ভেঙে এখন আমার নাতির দোষ দিচ্ছে। তখনই আমার বড় চাচি চেঁচিয়ে ওঠে আর আমার দাদিকে গালমন্দ করে বলতে থাকে একটা পা তো আপনার কবরেই গেছে, তাও যদি আপনার বুদ্ধি হতো। কোনো মা কি তার নিজের মেয়ের বিয়ে ভাঙে? এই মুসিবতকে না বের করলে আমাদের মেয়ের বিয়ে কখনোই হবে না। তখন আমার দাদি প্রচন্ড ক্ষেপে যায় এবং তার বড় বউকে একটা চড় মারে। খবরদার
আমার নাতিকে নিয়ে একটা কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও লক্ষ্মী একটা, তুই নিজেই তো একটা বড় লক্ষ্মী। আমার বাড়িতে আসার পর থেকেই আমার সংসারের সব সুখ চলে গেছে। বড় চাচাও কিছু বলে না, তিনি মায়ের উপরে কথা বলে না। সেই থাপ্পড়ের প্রতিশোধ চাচি আমার উপর দিয়ে কিভাবে যে নিবে তাই ভাবতে লাগলো। পরের দিন সকালবেলা যে যার কাজে ব্যস্ত ছিল। ছোট চাচি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। ঘরে ছিলাম আমি, চাচি আর দাদি। সালমা, ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে আয়। দাদি তখন ঘুমিয়েছিল। আমি দৌড়ে গেলাম ছাদে। আমার পিছু পিছু চাচিও ছাদে চলে গেলেন। এরপর আমি কাপড় শুকাচ্ছিলাম, দেখলাম চাচি ছাদেই দাঁড়িয়ে আছে। এরকমটা কখনো দেখিনি, তাই আমার কেমন যেন একটু সন্দেহ লাগছিল। সব কাপড় শুকাতে দেওয়ার পর চাচিকে বললাম, আর কোনো কাজ আছে চাচি? তখন চাচি বলল, আর কোনো কাজ নেই, তুই এবার নিচে নাম। আমি বললাম, আপনি আগে নামুন। তখন সে বলল, তুই আগে নাম, তারপরে আমি নামবো। এক পর্যায়ে তার জোরাজুরিতে আমি আগে আগে নামতে লাগলাম। ঠিক তখনই সে পেছন থেকে আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম। মাথায় জোরে বাড়ি লেগে আমার মাথা ফেটে গেল। এত জোরে শব্দ শুনে দাদি দৌড়ে এলেন। তখন দাদিকে দেখে আমার চাচি এমন নাটক করলো যেন সে কিছুই জানে না। দাদি তো কান্নাকাটি করে অস্থির, রক্তে ভেসে যাচ্ছে। আমার দাদি সাথে সাথে আমার ছোট চাচাকে ফোন করে। ছোট চাচা দৌড়ে এলেন। এরপর আমাকে নিয়ে গেল হাসপাতালে। আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আমার মাথা অনেকটাই কেটে গিয়েছিল, যার কারণে 4টি সেলাই পড়েছে। জ্ঞান ফেরার পর আমি দাদিকে খুঁজতে লাগলাম। তখন দাদি কাঁদতে লাগলো আর বলল, এই বাড়িতে তোকে কেউ বাঁচতে দিবে না শান্তিতে। এখনো আমি বেঁচে থাকতেই তোর সাথে কেমন করে, আর যখন আমি থাকবো না তখন তোর সাথে কি করবে বুঝতে পারছিস? তাই আমি মরে যাওয়ার আগেই তোর বিয়ে দিতে চাই। তখন আমার চাচা বলল, বিয়ে তো হবে না মা, ওর তো 17 বছর বয়স। 18 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না, আর তাছাড়া ওর বড় বোনরাও তো এখনো বিয়ে করেনি। তখন দাদি বলে, ওর বিয়ে না হলে ওর বোনদেরও বিয়ে হবে না। এরপর সবাই মিলে ঠিক করলো ঘরোয়া ভাবে খুব ছোটখাটো একটা আয়োজনে আমাকে বিয়ে করে বিদায় করে দিবে। এতে আমার চাচিরাও ভীষণ খুশি। আমার খুশি হওয়ার কথা কিনা জানি না, তবে আমার বেশ ভালোই লাগছিল। কেননা সব মেয়েদের মতো আমারও ইচ্ছে বিয়ে করে সংসার করার আর এই জেলখানা থেকে বের হওয়ার। এরপর দাদি ঘটককে আমার ছবি দেয় এবং বলে, খুব ভালো একটা পাত্র চাই। অন্যদিকে বাবা মায়ের একমাত্র ছেলে রিজওয়ান, বাবার বড় ব্যবসা, সেই সাথে সেও এখন টুকটাক বাবার ব্যবসা দেখছে। ছেলের যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখন বিয়ে না করলে পরবর্তীতে পাত্রী পাওয়া যাবে না। এই বলে মাঝে মাঝে হাসাহাসি করতে লাগে রিজওয়ানের বাবা মা। রিজওয়ানও ঠিক করেছে এবার বিয়ে করবে। বাবা মা অনেক জিজ্ঞেস করেছে নিজের কোনো পছন্দ আছে কিনা, কিন্তু রিজওয়ান বারবার বলেছে তার কোনো পছন্দ নেই। বাবা মায়ের পছন্দেই সে বিয়ে করতে চায়। রিজওয়ানের মা ঘটককে পাত্রীর ছবি দেখাতে বলল। তখন ঘটক অনেকগুলো পাত্রীর ছবি দেখালো। সেখান থেকে রিজওয়ানের মা আমার ছবিটাই বেছে নিলেন। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, দেখতে খুব সুন্দর। মেয়েটার নাম কি? মেয়েটা কোথায় থাকে? ওর বাবা কি করে? আর ওরা কয় ভাই বোন? সবকিছু জানতে চাই। তখন ঘটক জানালো, ওর বাবা মা কেউ নেই, দাদির কাছেই মানুষ, চাচা চাচি আছে। তারা মধ্যবিত্ত পরিবার, বিয়েতে ওরকম যৌতুক দিতে পারবে না। বলতে গেলে বিয়েতে যৌতুক হিসেবে কিছুই দিতে পারবে না, ঘরোয়া ভাবে তারা বিয়ে দিতে চায়। ঘটক সাহেব, বারবার যৌতুকের কথা কেন বলছেন? আমাদের কি আল্লাহ কম দিয়েছে যে যৌতুক নিব? আর এটা মহাপাপ। এই মেয়েটার পরিবারের সাথে তাড়াতাড়ি কথা বলুন, এই মেয়েটাকে আমরা দেখতে যেতে চাই। এরই মধ্যে রিজওয়ান কথা বলতে বলতে ওই রুম থেকে এই রুমে আসে। বাবা রিজওয়ান, তুই এসেছিস, ভালোই করেছিস। এই দেখ এই মেয়েটা কেমন। তখন রিজওয়ান হালকা চোখে আমার ছবি দেখে অবাক হয়ে গেল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার ছবির দিকে। ওপাশ থেকে রিজওয়ানের বন্ধু রিয়ন ফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছে। রিজওয়ান আমার ছবির দিকেই তাকিয়ে আছে। রিজওয়ানের মা বিষয়টা বুঝতে পেরে ছবিটা টেবিলের উপর রেখে বলল, তোর কথা শেষ হলে ছবিটা দেখে আমাকে জানাস, আমি ওই রুমে যাচ্ছি। সাথে সাথে রিজওয়ান কল কেটে আমার ছবি দেখতে লাগলো আর মুচকি হাসতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেছে, ছেলে এখনো মায়ের রুমে আসছে না, তাই মা উঠে এলেন ড্রয়িং রুমে। এসে দেখলেন ছেলেটা মুচকি হাসি দিয়ে এখনো ছবির দিকেই তাকিয়ে আছে। ছেলের ফুল ডিটেলস ঘটক আমার দাদিকে পাঠিয়ে দিয়েছে, এমনকি ছেলের ছবি সহ। আমার দাদির তো এক দেখায় ছেলেকে খুব পছন্দ হয়ে গেছে। কথাবার্তা ঠিক হওয়ার পর ঠিক হলো সামনের শুক্রবার আমাকে দেখতে আসবে এবং আংটি পরিয়ে যাবে, কেননা তাদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। দেখতে দেখতে চলে এলো শুক্রবার। সকাল থেকে বাড়িতে অনেক কাজ, আর সব কাজ আমাকে সামলাতে হচ্ছে। কি ভাগ্য আমার, আমাকে দেখতে আসবে আর আমাকেই সব কাজ করতে হচ্ছে। কেননা এটা আমার মায়ের বাড়ি না। মায়ের বাড়ি হলে হয়তো আয়েশ করে থাকতাম। কাজ করছিলাম, তখনই আমার চাচাতো বোন রিয়া আমার কাছে এসে বলল, এত বেশি খুশি হোস না সালমা, শুনেছি অনেক বড়লোক ঘর থেকে তোর বিয়ের সম্বন্ধ এসেছে। চিন্তা করিস না, তোর থেকেও আরো বড়লোক ঘরে আমার বিয়ে হবে।
সন্ধ্যা 6টায় ছেলেপক্ষ চলে আসলো। আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম। এটা আমার ছোট চাচির শাড়ি, দাদি আমার কথা বলে নিয়ে এসেছে। সত্যি বলতে দাদি না বললে দিতই না। আমি খুব সুন্দর করে শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে নিলাম। এরপর চায়ের ট্রে নিয়ে ছেলেপক্ষের সামনে গেলাম। আমার এত বেশি হাত কাঁপছিল যে কি বলবো, আর হৃৎপিণ্ড অনেক বেশি কাঁপছিল, কেননা প্রথমবার আমি কোনো ছেলের সামনে গিয়েছি। এরপর ছেলের মা তার কাছে নিয়ে বসালেন আর আমাকে বলতে লাগলেন, তোমার নাম কি মা? তখন আমি বললাম, আমার নাম সালমা। ছেলে তো চা খাওয়ার বাহানায় আমার দিকেই বারবার তাকাচ্ছে। ভুলক্রমে একবার ছেলের চোখে চোখ পড়ে গিয়েছিল। কি যে লজ্জাকর বিষয়! লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল, গালগুলো লাল হয়ে গিয়েছিল। ছেলের মা বললেন, ছেলে আর মেয়েকে একটু আলাদাভাবে কথা বলতে দিলে ভালো হয়। তখন ছেলের সাথে আমাকে ছাদে পাঠানো হলো। এরপর ছেলে খুব নর্ম ভদ্রভাবে আমার সাথে কথা বলতে লাগলো। ও জানালো ওর নাম রিজওয়ান। সে এটাও জানালো সে আমাকে খুব পছন্দ করে ফেলেছে। আমিও কি তাকে পছন্দ করেছি নাকি পরিবারের চাপে বিয়ে করছি? সে জানতে চাইলো আমার কোনো পছন্দ আছে কিনা। তখন আমি তাকে বললাম, আমার কোনো পছন্দ নেই। আমার দাদি যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকেই মেনে নিব। তখন সে খুশিতে লাল হয়ে গিয়েছিল। তাহলে কি ধরে নিব বিয়েটা ঠিক হচ্ছে? আমি তখন মুচকি হাসি দিয়ে বললাম, আপনি যা বলবেন। সে তার মাকে গিয়ে জানালো সে বিয়েতে রাজি। আমার দাদি আমার কাছে জানতে চাইলো আমি রাজি কিনা। তখন দাদিকে বললাম আমিও রাজি। সবাই চাচ্ছিল ঘরোয়াভাবে বিয়েটা হবে, কিন্তু ছেলেদের অনেক আত্মীয় স্বজন, তাই সম্পূর্ণ বিয়ের প্রোগ্রামটা ছেলেরা ছেলেদের পক্ষ থেকেই করতে চাচ্ছে। এতে আমার দাদি খুব খুশি হয়, কেননা আমার দাদি সবসময় চাইতেন আমার খুব ধুমধাম করে বিয়ে হোক। এরপর অনেক বড় সড়ো একটা আয়োজন করা হয়। আমাকে এত দামি লেহেঙ্গা দিয়েছিল যেটা আমি জীবনেও দেখিনি। আমার বিয়ে দেখে আমার চাচি সহ চাচাতো বোনেরা জ্বলছিল তেলে বেগুনের মতো। অবশ্য আমার এই বিয়ে ভাঙার জন্য তারা কম চেষ্টা করেনি, কিন্তু প্রত্যেকবার দাদির নজরে পড়েছে। এরপর খুব ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল। তাদের বাড়িতে গিয়ে আমি তো অবাক, এত বড় বাড়ি, সেই বাড়িতে কাজের লোকের সংখ্যাই 7-8 জন। বাসর ঘরে বসে আছি। কিছুক্ষণ পর রিজওয়ান আসলো। পুরো ঘরে আমার পছন্দের ফুল রজনীগন্ধার গন্ধ যেন মৌ মৌ করছে। কিছুক্ষণ পরেই রিজওয়ান রুমে আসে। তাকে দেখে আমি এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমার হাত পা রীতিমতো কাঁপছিল। সে আমার সামনে এসে বসে আমাকে বলল, কেমন লাগছে আপনার? তখন আমি একটু অবাক হয়ে বললাম, মানে? তখন সে হেসে হেসে বলল, এই যে ফুলের গন্ধের কথা বলছি। তখন আমি বললাম, এই গন্ধটা আমার বেশ ভালো লাগে। এরপর দুজন দুজনের সাথে কথা বলতে বলতে রাত কেটে গেল। সকাল হলো। আমি তাড়াতাড়ি উঠে গোসল করে নিলাম। কিছুক্ষণ বাদেই কেউ একজন গেট নক করছে। ওইদিকে রিজওয়ান তো ঘুমে কাত হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে রিজওয়ানকে ডাকতে লাগলাম আর বললাম, তাড়াতাড়ি উঠে দরজা খুলুন, কে যেন এসেছে। তখন রিজওয়ান আমার সাথে দুষ্টুমি করতে লাগলো। এক পর্যায়ে আমি ওর ঘোর কাটিয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি উঠুন, দেখুন কে যেন গেট নক করছে। তখনও গেট নক করছিল। তখন রিজওয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে রিজওয়ানের খালামণি দাঁড়িয়ে আছে। তখন রিজওয়ানের খালামণি তাড়াতাড়ি রুমের ভেতর ঢুকে গেল আর আমাকে এসে গালে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে যেন ডানা কাটা পরী। এসব কথা শুনে রিজওয়ান মুচকি হাসতে লাগলো আর আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমি খুব সুন্দর একটা কাতানের শাড়ি পরেছি। অবশ্য এটা আমার শাশুড়ি মা গতকাল রাতেই আমাকে দিয়েছিল আর বলেছিল পরের দিন সকালবেলা তুমি এই শাড়িটাই পরবে। এরপর খালামণি আমাকে বাহিরে নিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলাম অনেক আত্মীয় এসেছে, অনেকে আবার বউ দেখতে এসেছে। আমি সবাইকে সালাম দিলাম। তখন সবাই বলল, শাড়িটাতে তোমাকে বেশ মানিয়েছে, খুব সুন্দর শাড়ি, আর তুমিও খুব সুন্দর। তখন আমার শাশুড়ি মা আমার কাছে গিয়ে সবাইকে বলল, দেখতে হবে না এটা কার ছেলের বউ? আমার ছেলের বউ, তাই তো এত সুন্দরী। শাশুড়ি মা বললেন, আজ তোমার বিয়ের প্রথম দিন, তাই আজকে আমাদের এখানে একটা রেওয়াজ আছে, সেটা হচ্ছে তোমাকে মিষ্টি কোনো কিছু রান্না করতে হবে। তখন আমার শাশুড়ি জানতে চাইলো আমি কি কি রান্না করতে পারি। আমি বললাম, আপনি যা বলবেন আমি তাই রান্না করতে পারবো। সবাই তো বেশ তারিফ করছিল, আমার খুব গুণী মেয়ে পেয়েছো। এরপর সবার পছন্দের আমি পায়েস রান্না করতে চলে গেলাম। কাজের লোকরাই সবকিছুই আমার সামনে এনে দিচ্ছিল, আমি শুধু রান্না করছিলাম। এরপর রান্না শেষে সবাইকে দেওয়া হলো। সবাই খেয়ে বলল, দারুণ হয়েছে, মেয়ে যেমন সুন্দরী ঠিক তার হাতের রান্নাও। এর
এরই মধ্যে রিজওয়ান ফ্রেশ হয়ে চলে এসেছে। রিজওয়ানকেও আমার হাতের পায়েস খেতে দেওয়া হলো। রিজওয়ান একবার খেয়ে আবারও খেতে চাইলো, বলল এত মজাদার পায়েস এর আগে আমি কখনোই খাইনি। কেটে গেল সারা দিন। রাত্রিবেলা রিজওয়ান আমাকে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। রাত তখন 9টা বাজে। আমি তখন বললাম, এত রাতে কোথায় যাব? তারপরেও এক পর্যায়ে তার জোরাজুরিতে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। বাহিরে বের হয়ে সে আমাকে বাইকে উঠতে বলল। বাইকে উঠে বসলাম। এরপর সে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গেল। সেখানে অনেক মানুষ ছিল আর অনেক কিছু বিক্রি করছিল। তখন এক আইসক্রিমের গাড়ির সামনে থামিয়ে বললাম, 2টা আইসক্রিম দেন। আইসক্রিম আমার অনেক পছন্দ। এরপর রিজওয়ান আর আমি আইসক্রিম খেতে খেতে অনেক গল্প করলাম। মুহূর্তটা বেশ সুন্দর ছিল। আমি কখনো ভাবতেও পারিনি আমার এই দুঃখের জীবনে এত সুখ আসবে। আল্লাহকে অনেক ধন্যবাদ, রিজওয়ানের মতো জীবন সঙ্গী আমাকে উপহার দিয়েছে। বলাই চলে তার সাথে আমার খুব ভালোই দিন কাটছিল। আমার শাশুড়ি মাও আমাকে প্রচন্ড আদর করত। মনে হয় আমি যেন তার ছেলের বউ নই, বরং নিজের মেয়ে। হঠাৎ করেই খবর এলো দাদি খুব অসুস্থ, আমাকে ওই বাড়িতে যেতে হবে। রিজওয়ান কোনোভাবেই আমাকে একা ছাড়বে না, সেও আমার সাথে যেতে চাচ্ছে, এমনকি আমার শাশুড়িও। আমি তাদেরকে কোনোভাবেই নিষেধ করতে পারলাম না। আমি বেশ ভালো করেই জানি আমার চাচির আমাকে দু চোখে দেখতে পারে না, আর সেই ক্ষেত্রে যদি তারা আমার শাশুড়িকে কোনোভাবে অপমান করে, তাই তো বিয়ের পর একবারও আমি ওই বাড়িতে যাইনি। কিন্তু দাদির অবস্থার কথা শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি, রিজওয়ান এবং আমার শাশুড়ি মা চলে গেলাম আমার দাদির কাছে। গিয়ে দেখলাম দাদি বিছানায় পড়ে গেছে, শরীর খুবই দুর্বল। আমাকে দেখে দাদি তাকালেন, মুখে কি সুন্দর হাসি। এতদিন পর আমি আমার শাশুড়ি এবং স্বামীকে নিয়ে ওই বাড়িতে গিয়েছি। আমার চাচিরা কেউ এক ফোঁটা পানিও দিচ্ছে না। আমার শাশুড়ি মা বারবার আমার দিকেই তাকাচ্ছে। আমি তাদেরকে বলে বোঝাতে পারছিলাম না যে আমার চাচিরা এরকমই। কিছুক্ষণ পর আমার চাচি এই রুমে আসে আর আমার হাত চেপে বলে, এই ঘরে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি বুঝতে পারলাম না কি হয়েছে। আমিও চাচির কথা মতো ওই রুমে গেলাম। রিজওয়ান আর শাশুড়ি মা তাদের পাশেই বসা ছিল। ওই রুমে যাওয়া মাত্রই আমার চাচিমা আমার গলায় থাকা সোনার চেন ধরে বলল, বাহ ভালোই তো, এটা কি স্বর্ণের? আমি বললাম, হ্যাঁ চাচি। তখন আমার চাচি বলল, বাহ ভালোই তো, বেশ সুন্দর, এটা আমাকে দিবি? তুই তো জানিস একটা সোনার চেন কতদিন ধরে আমি পরার শখ। আমি তখন সাথে সাথে আমার গলার সোনার চেনটা খুলে চাচিকে দিয়ে দিলাম আর তাকে বললাম, চাচি এই প্রথমবার আমরা এই বাড়িতে এসেছি, তাই আপনি যদি একটু চা বানিয়ে দিতেন তাহলে বেশ ভালো হতো। তখন চাচি মা একগাল হাসি দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, এক্ষুনি রিয়া চা নিয়ে যাচ্ছে। এরপর আমি দাদির কাছে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়া চা নিয়ে সেখানে আসলো। চায়ের ট্রে রেখে রিয়া একদম রিজওয়ানের কাছে গিয়ে বসলো এবং রিজওয়ানের সাথে সেতে সেতে কথা বলতে লাগলো। কেমন আছেন রিজওয়ান? ভালো আছেন নিশ্চয়ই। বিয়েতে আপনাকে দেখেছিলাম, তখন বেশ ভালোই লেগেছিল, আর এখন তো আপনি আগে থেকেও আরো বেশি সুন্দর হয়ে গেছেন। তখন রিজওয়ান একগাল হেসে বলল, সুন্দর হব না কেন, তোমার বোনকেই তো বিয়ে করেছি, তাই ও আমাকে সবসময় সুন্দর রাখে। এই কথা শুনে সাথে সাথে রিয়ার মুখ কালো হয়ে গেল। তখন আবারও রিয়া একগাল হেসে বলল, আপনি আমার বোনকে বিয়ে করেছেন, কিন্তু দেখেন কি আজব ব্যাপার, আপনার নাম্বারই আমার কাছে নেই। এরপর এক পর্যায়ে জোর করে রিজওয়ানের নাম্বারটা নিল। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কিছুই বলিনি। অনেকক্ষণ সেখানে থাকার পর এবার আমার শাশুড়িমা বলল, যাওয়া যাক। তখন আমি দাদিকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম। বাড়ি পৌঁছানোর পর রিজওয়ান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ঠিক তখনই রিজওয়ানের ফোনে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করি। তখনই ও পাশ থেকে কেউ বলতে থাকে, হ্যালো। হাই রিজওয়ান। কণ্ঠটা শোনা মাত্রই আমি বুঝে যাই যে এটা রিয়ার কণ্ঠ। আমি তখন বললাম, হ্যাঁ রিয়াপু, আমি বলছি। আমার কণ্ঠ শোনা মাত্রই রিয়া বলল, তুই ফোন ধরেছিস, আগে বলবি না? রিজওয়ান কোথায়? ও তো ওয়াশরুমে গেছে। ও ঠিক আছে, আসলে বলবি আমি ফোন করেছিলাম, কল যেন ব্যাক করে। এরই মধ্যে রিজওয়ান ওয়াশরুম থেকে চলে আসে আর বলে, কে ফোন করেছে? তখন আমি তাকে বললাম, রিয়া ফোন করেছে। সে এসে বলল, ও ফোন করেছে? কি বললো? রাখলে কেন? তোমরা কথা বলো, আমি এখন বাইরে যাব। এত রাতে বাইরে যাবেন কি জন্য? দরকার আছে। এরপর রিজওয়ান বাইরে চলে গেল। আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম, রিজওয়ান তো কখনো এরকমটা করে না। কিছুক্ষণ পর রিজওয়ান চলে আসে, তার হাতে ছিল আইসক্রিম। তার মানে সে এত রাতে আমার জন্য আইসক্রিম আনতে গিয়েছিল। আমি অযথাই দুশ্চিন্তা করছিলাম। এরপর সে আমাকে বলল, তোমার জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম। কেন, তুমি কি ভেবেছো আমি তোমাকে রেখে পালিয়ে গেছি? আমি তখন বললাম, না, আমি এরকমটা কেন ভাববো? যাই হোক,
পরদিন সকালবেলা খাবার খেতে বসে আমার এত বেশি বমি পায় যে আমি উঠে বমি করতে চলে যাই। তখন আমার শাশুড়ি মা মুচকি হাসতে থাকে। আমি অনেকটাই অস্থির হয়ে গিয়েছিলাম, সাথে সাথে বিছানায় পড়ে গেলাম। আমার শাশুড়ি মা তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে আর ডক্টর চলে আসছে। এসে আমাকে দেখে বলল, সুখবর, আপনি অন্তঃসত্ত্বা। এই কথা শুনে আমিও ভীষণ খুশি হয়েছিলাম। রিজওয়ান যখন জানতে পারলো আমি অন্তঃসত্ত্বা তখন ও ভীষণ খুশি হয়েছিল। আমাকে বলল, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, সবচেয়ে বেশি আদর কিন্তু আমিই করব। এমনি দেখতে দেখতে সময় কাটছিল। সময়টা ছিল খুব সুন্দর। আমার যখন প্রেগনেন্সির 5 মাস তখনই আমি রিজওয়ানের ভেতর কেমন যেন একটা চেঞ্জ দেখতে পেলাম। বাড়িতে দেরি করে আসছে আর অনেকটাই মিথ্যে কথা বলছে। হাতে নাতে ধরা খাওয়ার পরেও ও বাড়িতে আসার পর ওর ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ও যখন ওয়াশরুমে গিয়েছিল তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। যে মেসেজটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মেসেজটা ছিল একটা মেয়ের। সেই মেসেজে লেখা ছিল, আজকে তোমার সাথে আমার কাটানোর সময়টা বেশ ভালোই কেটেছে। আমি সারাক্ষণ তোমার সাথে এভাবেই সময় কাটাতে চাই। এরপর সে মেয়েটা কল করলো। নাম্বারটা অচেনা, আমি চিনি না। কলটা ধরতেই ওপাশ থেকে বলল, হ্যালো হ্যালো রিজওয়ান, তুমি আবারও আমার সাথে ফান করছো? এগুলো কিন্তু একদমই ঠিক না। তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি অনলাইনে আসো। এরই মধ্যে ওয়াশরুম থেকে রিজওয়ান চলে আসে আর ওর ফোন আমার কানে দেখে ও বেশ চিন্তায় পড়ে গেল। দৌড়ে এলো আমার কাছে, হাত থেকে টেনে ওর ফোনটা নিয়ে নিল আর বলল, কি হয়েছে সালমা, তুমি আমার ফোন নিয়ে কি করছো? দেখো, এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। তুমি আমার উপর নজর রাখছো। তোমাকে আগেও বলেছি আমার এগুলো একদমই ভালো লাগে না। আমার তখন চোখ থেকে পানি পড়ে গেল। বেশি সুখ যে আমার কপালে সয় না সেটা আমি বুঝতে পারলাম। রিজওয়ান ওর ফোন নিয়ে সোজা বারান্দায় চলে গেল আর আমি দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে কাঁদছিলাম। আমার এত ভালোবাসার মানুষ কিভাবে এতটা চেঞ্জ হয়ে গেল? আমি তো কখনো তার সাথে এরকম ব্যবহার করিনি, তাহলে কেন সে আমার সাথে এরকম ব্যবহার করছে? ডাক্তার বলেছে বেশি দুশ্চিন্তা করতে না, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। এত প্রেশার আমি আর নিতে পারছিলাম না, তাই আমি বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়েছিলাম ঠিকই, ঘুমাতে পারছিলাম না। চোখ দিয়ে এত বেশি পানি পড়ছিল যে মানুষ এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। সেই মেয়েটার সাথে কথা বলে রিজওয়ান ঘরে আসে। এসে দেখে আমি শুয়ে পড়েছি। হয়তো বা আমার সাথে করা এত খারাপ ব্যবহারের কারণে রিজওয়ানের একটু হলেও খারাপ লেগেছে, তাই সে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে নিলে আমি সাথে সাথে উপাস হয়ে ঘুরে শুয়ে পড়ি। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তখন রিজওয়ান রাগান্বিত কণ্ঠে বলে, এতই যদি আমাকে খারাপ লাগে তাহলে তুমি তোমার দাদির কাছে কেন যাচ্ছ না? সেখানে চলে যাও, বাচ্চাটা সেখানেই হোক। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। আর কেউ না জানলেও রিজওয়ান জানে আমার দাদি আর আগের মতো নেই। তিনি অসুস্থ মানুষ। আর আমার চাচা চাচি কেমন ধরনের মানুষ সেটা তো রিজওয়ান ভালো করেই জানে। তারপরেও সে এই কথাটা কিভাবে বলতে পারলো? অবশ্য আমি চলে গেলে তো ওর জন্য ভালোই হয়। পরদিন সকালবেলা আমি আমার কাপড় গুছিয়ে আমার শাশুড়ি মাকে সব খুলে বলি। সব শুনে আমার শাশুড়ি মা বলল, না না, এটা কি করে হয়? তুমি কেন ও বাড়িতে যাবে? আর রিজওয়ান কেন এরকম করছে তোমার সাথে? আমি ওর সাথে কথা বলবো। তখন আমি বললাম, ওর সাথে কথা বলে কিছুই হবে না মা, ও আর আগের মতো নেই। আমাকে আপনি যেতে দিন। রিজওয়ান যেদিন ওর ভুল বুঝতে পারবে সেই দিনই আমি আসবো। এরপর আমি আর কোনো কথা না শুনে চলে আসি। সেই রাতে রিজওয়ান ঘরে ফিরে দেখে আমি ঘরে নেই। সে দৌড়ে যায় তার মায়ের কাছে, গিয়ে জিজ্ঞেস করে আমার কথা, আম্মু সালমা কোথায়? তখন আমার শাশুড়ি মাও ওর উপর প্রচন্ড রেগেছিল। আমার শাশুড়ি মা বলে, তুই তো ওকে যেতে বলেছিলি, তাই ও চলে গেছে। এই কথা শুনে রিজওয়ান রুমে চলে আসে, বিছানার উপর বসে থাকে আর আমি যে জায়গায় ঘুমাই সেই জায়গায় তাকিয়ে থাকে গম্ভীর ভাবে, যেন কিছু একটা ভাবছে। হয়তো আমার সাথে করা খারাপ ব্যবহারের কথাগুলো মনে পড়ছে। এরই মধ্যে সেই মেয়েটা কল করে। রিজওয়ান কল রিসিভ করে বলে, কালকে আমি তোমার সাথে কথা বলবো, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। এই বলে ফোন কেটে দেয়। বিছানার উপর শুয়ে আছে, চোখ বন্ধ করতে পারছে না। বারবার আমার কথাই মনে পড়ছে। রিজওয়ান বুঝতে পারছে সে আমার সাথে অনেক বড় অন্যায় করেছে। এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি, তাও আবার আমার এই অবস্থায়। রিজওয়ান বারবার নিজেকে দোষারোপ করতে থাকে। সে অনেক অন্যায় করেছে সালমার সাথে। অন্যদিকে আমি যে ভালো আছি সেটাও না। এই বাড়িতে আসার পর দাদি আমাকে দেখে যতটা খুশি হয়েছে তার চেয়েও বেশি বিরক্ত হয়েছে আমার চাচা চাচি। কিন্তু দাদির জন্য কিছুই বলতে পারছে না। দাদি না থাকলে কখন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। দাদির সাথে শুয়ে আছে ঠিকই, ঘুম আসছে না। মনটা পড়ে আছে রিজওয়ান আর আমার রুমে। না জানি ও কি করছে। রাত 3টা 1 মিনিটে হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম।
এত রাতে কে কল করছে? ফোনটা তুলেই দেখলাম রিজওয়ান কল করেছে। আমি ফোনটা ধরার পর কিছুই বললাম না, শুধু শুনছিলাম ও কি বলে। ও হ্যালো বলল, কিন্তু আমি চুপ করেছিলাম। অনেক বেশি রাগ জমে আছে ওর উপর। ও আমার নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারলো ও আমার অভিমান বুঝে আমাকে বলতে লাগলো। বারবার নাক টানছিল, মনে হচ্ছিল ও কান্না করছে। ও আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে সালমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। কি জন্য আমি এই অন্যায় করলাম আমি নিজেও জানি না। আমি যে মেয়েটার সাথে কথা বলি ওর নাম মাহি। বিশ্বাস করো সালমা, আমি এরকমটা ছিলাম না, কিন্তু একদিন হঠাৎ করে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার পরিচিত কেউ। আমি যখন কলটা ধরলাম তখন ওপাশ থেকে মাহি নামের কণ্ঠে মেয়েটা বলল, প্রথমত আমাকে একটা ভুল ঠিকানা দিয়ে বলল এটা কি এই জায়গা কিনা। আমি তখন তাকে বললাম, আপনি ভুল করছেন, এটা তো ওই জায়গা না, বরং আমি আমাদের এই জায়গার নামটা বললাম। এরপর সে তার ভুল বুঝে ফোনটা কেটে দিল। আমিও ভেবেছিলাম মানুষ বলতেই ভুল। কিছুক্ষণ পর সে আমাকে আবারও ফোন করে এবং সে বলে সে নাকি আমাকে চেনে, এমনকি আমিও নাকি তাকে চিনি। এই কথা শুনে আমার মনে কৌতূহল জাগলো, তাহলে চেনা জানা কেউ আমার সাথে মজা করছে। তাই আমি ভাবলাম আমিও তার সাথে মজা করব। কিন্তু এই মজাই যে আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি। মেয়েটা বলল এর আগে নাকি ওর সাথে আমার দেখা হয়েছে, আমরা কথাও বলেছি, কিন্তু এরকম কোনো মেয়ের সাথে আমার দেখা হয়েছে কথা বলেছি বলে আমার মনে হয় না। প্রথমত আমি ভেবেছিলাম ও আমার কলিগ, কিন্তু পরবর্তীতে ওর কথা শুনে তা বুঝলাম ও অন্য কেউ। আস্তে আস্তে মেয়েটা এমন ভাবে কথা বলছিল যে আমার ভালোই লাগছিল। এরপর মেয়েটা ফোন করলেই আমিও কথা বলতাম, বরং লুকিয়ে লুকিয়ে কথা বলতাম যাতে তুমি টের না পাও। এরপর একদিন মেয়েটা আমাকে বলল ও আমার সাথে দেখা করতে চায়। আমিও বললাম যে আমিও তোমার সাথে দেখা করতে চাই। তখন মেয়েটা আমাকে একটা ঠিকানা দিয়ে বলল বিকেলবেলা ওই জায়গায় চলে আসতে। তখন আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার বন্ধুর মা অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বরং আমি সেই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি সেখানে যাওয়ার পর দেখলাম মেয়েটা এসেছে। এরপর কিভাবে যে আমি ওর মায়ায় পড়ে গেলাম, ওর সাথে গল্প করতে লাগলাম। ও আমাকে সবসময় বলতো আমার এটা লাগবে ওটা নেই, এমনকি শপিং করার জন্য আমার থেকে অনেক টাকা নিয়েছে। আমিও পাগলের মতো ও যা বলতো তাই করতাম। ওকে আমি 2 লাখ টাকা দিয়েছি। এই মেয়েটার জন্যই আমি তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করেছি। আমাকে তুমি মাফ করে দাও সালমা, আমি তোমার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করা আমার মোটেও ঠিক হয়নি। আমি কিরকম একটা লোক, যেখানে আমার বাচ্চা আসছে আমি কত হাসি খুশি থাকবো, কিন্তু তা না। আমি কোন মেয়েকে নিয়ে ব্যস্ত যাকে নিয়ে আমার কোনো ভবিষ্যৎ নেই। সবগুলো কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি তখন রিজওয়ানকে বললাম, আপনি কি করে পারলেন আমাকে এই অবস্থায় রেখে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে যেতে? আপনার কি একটা বারও আমার কথা মনে হলো না? অন্তত আমার বাচ্চাটার কথা ভাবতে পারতেন, কিন্তু তা না। আপনি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ভালো সময় কাটিয়েছেন। আপনার সাথে আমি আর কি কথা বলবো? এখন তো আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে, ভাবতেই অবাক লাগছে। আমি যাকে এতটা ভালোবেসেছি সে কতটা নিচে নেমেছে। আপনি কি শুধু সেই মেয়েটার সাথে দেখাই করেছেন নাকি অন্য কিছু? তখন রিজওয়ান আমার পেটের বাচ্চার কসম করে বলে, রিজওয়ান শুধু সেই মেয়েটার সাথে একবার দেখা করেছে, বাকি কথা ফোনেই বলেছে। সে মেয়েটার সাথে শুধু পার্কেই কথা বলেছে, আর কোনো কিছুই না। রিজওয়ান এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে সালমা, আমি অনেক বড় ভুল করেছি তোমাকে ধোকা দিয়ে। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না, তুমি চলে আসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। অন্তত আমার বাচ্চাটার কথা ভেবে আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকমটা করব না। আমি তখন বললাম, বিশ্বাস হচ্ছে একটা কাচের পাত্রের মতো, একবার যদি সেটা ভেঙে যায় তাহলে জোড়া লাগানো মুশকিল, মানে অসম্ভব। আর আপনি আমার সেই বিশ্বাসটাই ভেঙে ফেলেছেন। আপনি আর কখনোই আমাকে ফোন করবেন না। এরপর আমি ফোন কেটে দেই আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। আমার কান্নার শব্দে দাদির ঘুম ভেঙে যায়। এতক্ষণ দাদি ঘুমের ভান ধরে আমার সব কথাই শুনেছে। আমি যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম তখন দাদি আমাকে বলে, শোন সালমা, যখন তোর বাবা তোকে আমার কাছে রেখে গিয়েছিল তখন তুই কাউকে বিশ্বাস করতে পারছিলি না, শুধু আমাকে বিশ্বাস করেছিলি, কেননা আমি তোকে আদর করতাম। আমি সেই থেকে আজও তোর বিশ্বাস ভাঙিনি, কখনো তোকে বুঝতেও দেইনি যে এখানে তোর কেউ নেই। বরং তোর সাথে যে যে খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তাই বলে তুই যদি আজকে একটা ভুল করিস আমি কি তোকে ফেলে দিতে পারবো? ঠিক তেমনি তুইও ভেবে নে রিজওয়ান একটা ভুল করে ফেলেছে, আর সে তো সে ভুলের জন্য অনুতপ্ত।
তোর কাছে মাফও চেয়েছে, তাহলে তুই একটা বার মাফ করেই দেখ না। যদি সে পরিবর্তন না হয় তখন তাকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দিবি না, কিন্তু মাফ করেই দেখ, হয়তোবা সে সত্যি সত্যি বদলে গিয়েছে। আমি আর কয়দিন বেঁচে থাকবো? আমি মারা গেলে তোর চাচিরা তোর সাথে কি করবে তুই তো ভালো করেই জানিস। আর তোর পেটের বাচ্চাটাকে কে দেখবে? ওকে তুই বাপ হারা করবি? তখন আমি কান্না থামিয়ে বললাম, আমি কি করব দাদি, আমি তো তাকে প্রচন্ড ভালোবাসি, এতটাই ভালোবাসি যে সে আমার সাথে প্রতারণা করেছে। আমি কিভাবে সহ্য করব? তখন দাদি আমাকে বুঝিয়ে বলে, মনে কর এটাই তার শেষ ভুল, দ্বিতীয়বার সে আর কোনো ভুল করতে পারবে না, একটা সুযোগ দিয়েই দেখ না। তখন আমারও মনটা গলে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রিজওয়ান এই বাড়িতে এসে পড়েছে। সে আমার পায়ের কাছে এসে বসে আছে আর আমাকে বলছে, একটা সুযোগ দেওয়া যায় না? সত্যি বলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমার সাথে বাড়িতে চলো, তোমাকে ছাড়া একদমই ভালো লাগে না। তখন দাদি আমাকে বলল, যা ব্যাগ গুছিয়ে নে। রিজওয়ানের সাথে তার বাড়িতে চলে এলাম। এসেই দেখলাম পুরো ঘরে রজনী ফুলের গন্ধ। মনে পড়ে গেল বাসর রাতের কথা। সেই রাতেও আমার পছন্দের রজনীগন্ধা ফুলের গন্ধ ছিল, কি সুন্দর করে সাজানো ছিল। খাটের উপরে দেখলাম একটা চিরকুট খুলেই দেখলাম সেখানে আবেগ ভরা কিছু লেখা, আর বড় করে লেখা ছিল সরি। কেন যেন আমার খুব ভালোই লাগছিল, আমি যেন আমার আগের রিজওয়ানকে পেয়েছি। এভাবে থাকলে আমার কত ভালো লাগে। আমি চাই না সে কখনোই পরিবর্তন হোক, আমি চাই সবসময় সেভাবেই থাকুক। হঠাৎ করে পেছন থেকে কেউ আমার চোখ ধরলো, তার হাতে হাত রাখতেই বুঝতে পারলাম এটা রিজওয়ান। তখন রিজওয়ান আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে সালমা, আমি সত্যি বলছি, আর কখনো তোমার সাথে এরকমটা করব না। আমি তখন বললাম, ঠিক আছে, এটাই আপনার শেষ ভুল, আমি চাই না এরকম কোনো ভুল নেক্সট টাইম হোক। এরই মধ্যে রিজওয়ানের ফোনে সেই মেয়েটা বারবার ফোন করছে। এটার নাম্বার অলরেডি ব্লক করে দিয়েছে, তারপরেও অন্যান্য নাম্বার দিয়ে ফোন করছে। তখন রিজওয়ান আমার সামনে আবারও ব্লক করতে চাইল। আমি রিজওয়ান থেকে ফোনটা নিয়ে নিলাম, আর ফোনটা ধরতেই ওপাশ থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, রিজওয়ান তুমি আমার সাথে কেন এরকমটা করছো? প্লিজ আমাকে আনব্লক করো, আমি আর থাকতে পারছি না। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হচ্ছে এই কণ্ঠটা এর আগেও আমি কোথাও শুনেছি। তুমি শর্মা না, আমার চাচাতো বোনের বান্ধবী? এই কথা শোনা মাত্রই মেয়েটা তাড়াতাড়ি ফোন কেটে দিল। এতক্ষণে বুঝলাম আসল কাহিনী কি। এইগুলো সব তাহলে আমার চাচাতো বোনের কাণ্ড। রিয়ার উপর প্রচন্ড রাগ হলো, ও এতটা নিচে কি করে নামতে পারলো। আমি আর সময় নষ্ট করলাম না, সাথে সাথে আমার শাশুড়ি মাকে নিয়ে ওই বাড়িতে গেলাম। আমার চাচিকে বললাম, আপনার মেয়ে কোথায়? আমার চাচি তো অবাক, কেননা এভাবে আমি কখনোই কথা বলতে পারিনি। তখন ওই রুম থেকে রিয়া বেরিয়ে বলল, কি হয়েছে সালমা, এভাবে চিৎকার করছিস কেন? গিয়ে নিজের শ্বশুর বাড়িতে যা ইচ্ছা কর, আমাদের বাড়িতে এসব চলবে না। আমি তখন রিয়ার কাছে গিয়ে রিয়াকে একটা চড় মারি আর বললাম, তুই এত নিচে নামতে পারবি ভাবতেও পারিনি। তুই রিজওয়ানের নাম্বার তোর বান্ধবীকে দিয়েছিস তাই না? তখন দেখলাম রিয়ার চোখে মুখে ভয়ের ছাপ। আমি কড়া ভাবে বললাম, আমার সংসার ভাঙা এত সহজ না। নেক্সট টাইম আমার স্বামীকে কোনো প্রকার ফোন করলে সোজা থানায় যাব। এরপর সেখান থেকে চলে আসি। এরপর আমাদের মাঝে আর কোনো সমস্যা হয়নি। মাস ঘুরতেই আমি প্রসব ব্যথায় কাতর হয়ে পড়লাম। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আমার শাশুড়িকে জানালো আমার মেয়ে হয়েছে। এই কথা শুনে আমার শাশুড়ি এবং রিজওয়ান খুশিতে আত্মহারা। কিছুদিন সেখানে থাকার পর মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলাম। আমার মেয়ের নাম রাখা হলো রাফসা। আমার মেয়ে যেন তার দাদি এবং বাবার চোখের মণি। অন্যদিকে আমার দাদিও বেশ খুশি হয়েছিল, কিন্তু তিনি বেশি দিন আমাদের মাঝে ছিলেন না। আমার বাচ্চা হওয়ার 2 মাস পর তিনি ইন্তেকাল করেন। দাদিকে আমি কোনোদিনও ভুলবো না, কিন্তু আমি আমার সন্তান স্বামীকে নিয়ে বেশ সুখে আছি।